নমস্কার, শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। সেই স্বাধীনতার পরে এই প্রথম পাকিস্তানের জাহাজ পৌঁছলো চট্টগ্রামে। পাকিস্তান যেতে বাংলাদেশের মানুষজনের ভিসা লাগবে না। ইউনুস সাহেব আর এই অন্তর্বর্তীকালীন সরকার, উপদেষ্টা মণ্ডলীর মানুষেরা নিশ্চিত ভুলেই গেছেন সেই মার্চ মাসের অপারেশন সার্চ লাইটের কথা। ভুলেই গেছেন ৩০ লক্ষ মানুষের গণহত্যার কথা। ভুলে গেছেন ৩০ লক্ষ অসহায় মা বোনেদের ধর্ষণের ঘটনা। ভুলেছেন কারণ তাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেই টিকে থাকতে হবে। মুক্তিযুদ্ধ চেতনার বিরোধিতার শর্তেই তাদের এই গদিতে বসতে দেওয়া হয়েছে। তারা সাফ জানিয়ে দিয়েছেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের সংবিধানে আর ধর্মনিরপেক্ষতা শব্দের প্রয়োজন নেই। গত বৃহস্পতিবার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশ হাইকোর্টে পঞ্চদশ সংবিধান সংশোধনী বাতিলের জন্য সওয়াল করে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করে দিয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চে সওয়াল করতে গিয়ে অন্তর্বর্তী সরকারের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, পঞ্চদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানের বুকে কুঠারাঘাত করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধর্মনিরপেক্ষতার প্রসঙ্গ এড়িয়ে গিয়ে তিনি এক্ষেত্রে তুলে ধরেছেন মৌলিক অধিকারের প্রশ্ন। কারণ শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বের সময় ওই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের নিয়ন্ত্রণে জাতীয় সংসদের নির্বাচন আয়োজন করার সাংবিধানিক বাধ্যবাধকতা বাতিল করা হয়েছিল। সেই গত বৃহস্পতিবার বাংলাদেশের পালাবদলের ১০০ দিন ছিল। গণভবনে ঝাঁকে ঝাঁকে বিপ্লবী, কারোর বগলে হাঁস, কারোর মুরগি, কেউ শেখ হাসিনার শাড়ি, কেউ চেয়ার, কেউ ফ্যান নিয়ে রাজপথে। কি উল্লাস, কি উল্লাস! হ্যাঁ, ইতিহাসের চাকা পেছনের দিকে ঘোরে বইকি। এক আধ দিনের জন্য নয়, অন্ধকারে একেবারে প্রবেশ করে আলোর খোঁজ পেতে বহু সময় কেটে যায়। কখনো বা অন্ধকারেই দফন হয়ে যায় স্বপ্ন। দফন হওয়ার স্বপ্নের কাফন লাগে না। আধুনিক ইতিহাস এমন উদাহরণ আছে, উদাহরণ ভুরি ভুরি। ধরুন আফগানিস্তান। ৫০ থেকে ৬০-এর দশকে দেশের কর্মরত মানুষের মধ্যে মহিলাদের সংখ্যা ৫০%। তাদের পোশাক বিধি স্কার্ট, টপ, গাউন, প্যান্ট, শার্ট। তারা গাড়ি চালাতেন, বাইসাইকেল চালাতেন। এসব ছবি গুগল করলে এখনো পাওয়া যাবে। চাকা উল্টো দিকে ঘুরেছে। পুরুষদের দাড়ি, জোব্বা, নারীরা বোরখায় ঢাকা, মেয়েদের স্কুল কলেজ বন্ধ। আজ নয়, বহুকাল বাংলাদেশে ইতিহাসের চাকা উল্টো দিকে ঘোরা শুরু হয়েছে। এখান থেকে ফেরা যায়? হ্যাঁ, যায়। কিন্তু তার লক্ষণ আমি অন্তত দেখতে পাচ্ছি না। সেদিনের ওই ঝোড়ো ছাত্র আন্দোলনের দিনগুলোতে আমরা কি বলেছিলাম একটু মনে করিয়ে দিই। আমরা বলেছিলাম হাসিনা মিলিটারি হেলিকপ্টারে চেপে ভারতে চলে এলেন। গণভবনে লুটপাট চলছে, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা চলছে। মিলিটারি প্রধান ক্ষমতা নিলেন হাতে, বললেন বিক্ষোভ থামান, নতুন দেশ করব ইত্যাদি। তখনও পর্যন্ত লাশের সংখ্যা ৪০০। কেউ কেউ বলছেন আরো অনেক অনেক বেশি। ৪০০ই বা কম কি? এক মানব শরীরে কমসম করে ৫ লিটারের বেশি রক্ত থাকে। ৪০০ জন মানুষের লাশের অত রক্ত বাংলাদেশের বিভিন্ন শহরে, বিশ্ববিদ্যালয়, রাজপথে ছড়িয়ে আছে। ৪০০ জন মানুষ, মুসলমান, হিন্দু, ছাত্র, রিক্সাওয়ালা, পথ চলতি মানুষ, শিশু, পুলিশ, নেতা কবরে শুয়ে আছে। প্রতিবাদ, প্রতিরোধ, আন্দোলনের লাশ। কিছু লাশ পুড়ছে, কিছু লাশ মর্গে। তাদের শনাক্তকরণই হলো না। এরপরেও আরও লাশ পড়বে। কিন্তু কেন? আন্দোলন শুরু হলো কোন দাবিতে? আপাতত দাবি কি? আন্দোলন যারা করছেন তারা কারা? সরকার কি চাইছে? সব নিয়ে বাংলাদেশে আলোচনা যা হওয়ার হচ্ছে, এই বাংলাতে কিন্তু সেসব আলোচনার বেশিরভাগটাই শোনা কথা আর কিছু প্রচার। জানিয়ে শুরু হয়েছিল তা থেকে এখন সরে গেছিল গোলপোস্ট। কোটার দাবি উঠেছিল সরকার বদলের দাবি, যা ছিল আদত লক্ষ্য, আসল লক্ষ্য। এখন তা আমাদের সামনে। ফিরছে একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। মুক্তিযুদ্ধ ছিল বাংলা ভাষার, মাতৃভূমির। জন্ম নিয়েছিল বাংলাদেশ। জিতেছিল বাঙালি, জিতেছিল ধর্মনিরপেক্ষতা, জিতেছিল মানবতা। হেরেছিল কারা? পাকিস্তান। সে তো ৭১-এই সেটেলড। বাংলাদেশ তো আর নতুন করে পাকিস্তান হবে না। আসলে সেদিন হেরেছিল সেই ঘাতক দালাল রাজাকারেরা
যারা বাংলা ভাষা মাতৃভাষার দাবিকে উপেক্ষা করেছিল, হেরেছিল তারা যারা এক মৌলবাদকে সামনে রেখে ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে সরব ছিল, হেরেছিল তারা যারা দেশের গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করতে চেয়েছিল, তারা সেদিন হেরেছিল। কিন্তু শেষ হয়ে গিয়েছিল কি? একেবারেই নয়। তারা শেষ হলে জাতির পিতাকে হত্যা করলো কারা? গণতন্ত্রকে সামরিক ছাউনিতে নিয়ে গেল কারা? তারা শেষ হয়নি, বরং তারা বারবার তাদের সমস্ত শক্তি নিয়ে ফিরে আসে, দখল নিতে চায় সেই অর্জিত স্বাধীনতার। বাংলাদেশের যে কোনো আন্দোলনে, সামাজিক রাজনৈতিক যে কোনো কর্মকাণ্ডে এই দুই ধারা আছে, হেরেছে, শেষ হয়ে যায়নি। ঠিক আমাদের দেশের আরএসএস, হিন্দু মহাসভা, জনসংঘ, বিজেপির মতোই এমন এক বিপজ্জনক দর্শন নিয়ে তারাও কাজ করেই চলেছে। কাজেই আপনার এক চোখ যদি ভারতের লড়াইয়ের দিকে হয়, তাহলে আরেক চোখকে রাখতেই হবে এই জামাত শিবির রাজাকার হেফাজতের দিকে। আমাদের দেশে আমাদেরও রাখাই উচিত ওই আরএসএস এর শাখা, তার সংগঠনের দিকে। হাসিনাকে গণ আন্দোলনের ফলে সরে যেতে হলো, সেটাও বাংলাদেশে নতুন কিছু নয়। কিন্তু কারা লাভবান হলেন এই আন্দোলনের ফলে? এই স্লোগানে কারা কোটার আন্দোলনকে এই পর্যায়ে নিয়ে গেলেন? কাদের মাথা থেকে বের হলো এই স্লোগান? ভাবতে হবে, ভাবতে হবে। বাংলাদেশের গত কয়েক বছরের রাজনৈতিক পরিসরে গণতন্ত্রের ওপর আঘাত এসেছে বারবার। গণতন্ত্রের প্রাথমিক শর্তগুলো লঙ্ঘন করেছে সরকার, এ নিয়ে দ্বিমত নেই। আওয়ামী লীগের নতুন করে ভাবা উচিত ছিল, ছাত্রলীগের গুন্ডারাই কি দেশ চালাবে? এটাও ভাবতে হবে। আন্দোলন শুরু হলো মুক্তিযোদ্ধা কোটা সংশোধনের দাবিতে। কখন? যখন সেই সিদ্ধান্ত বিচারের জন্য অপেক্ষায়। বিচারপতিরা রায় দেবেন 1 মাসের মধ্যে। তবুও আন্দোলন মেনে নিলাম। এবারে এক স্তরে এসে বিচারের রায়ও চলে এলো, তুলে নেওয়া হলো সেই কোটা। কিন্তু এবারে আন্দোলন কেন গুলি চলল? এবং গুলি চলার পেছনের কারণ জানার আগেই হাসিনার পদত্যাগ, সরকারের পদত্যাগই হয়ে উঠল প্রথম আর প্রধান দাবি। কারা আসবেন তার বদলে? প্রতিবাদী ছাত্রদের কোনো দল আছে? নেই। তাহলে তারাই আসবে ঘুরপথে, তারাই ক্ষমতায় বসবে যারা এই আন্দোলন হাইজ্যাক করেছে বহু আগেই। আপাতত মিলিটারি, তাদের হাত ধরে পেছনের লোকেরা খুব শিগগির সামনে আসবে। এবং এই পরিকল্পনা এখন তো জানাই যাচ্ছে আজকের নয়, বহু বহু পুরনো। 2023-এর পিঙ্ক রেভলিউশনের কথা বলা হয়েছিল। আজ সেই ছক মেনেই আন্দোলন। হাসিনার ভুল? অসংখ্য ভুল আছে। এভাবে শক্তি দেখিয়ে আন্দোলন থামানোর দরকার ছিল কি? নিজের ফাঁদে নিজেই জড়িয়েছেন। কিন্তু তার বদলে যারা দরজায় কড়া নাড়ছে, দেশের সংখ্যালঘু মানুষদের উপরে এরই মধ্যে নামিয়ে এনেছে অত্যাচার, এরই মধ্যে আরো তীব্র হয়েছে ভারত বিরোধী জিগির। আসলে ইন্দিরা গান্ধীর ভুলের হাত ধরেই আমাদের দেশে উঠে এসেছিল বিজেপি। বাম সমাজতান্ত্রিকদের ভুলেই আরো বড় ক্ষমতা নিয়ে সরকার তৈরি করেছে বিজেপি। অত দূরে কেন? 2013-14তেই দেখুন না, বাম দলগুলো, সমাজবাদী দল, আরজেডি প্রত্যেকে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র সমালোচনা করছেন, আন্দোলন গড়ে তুলছেন। কে ক্ষমতা এলো? বিজেপি। আজ বাম, সমাজবাদী দল, আরজেডি, কংগ্রেস প্রত্যেকে হাত মিলিয়ে সেই বিজেপিকেই হারানোর চেষ্টা করছে। বাংলাদেশ সেই বাঁকের মোড়ে দাঁড়িয়েছিল, হয় আওয়ামী লীগ জিতবে, হাসিনা থাকবে, না হলে জামাত বিএনপি জোট ক্ষমতায় আসবে। হাসিনা হারলেন, মুক্তিযুদ্ধ হারল। এই জয়ে যা এলো তা নিখাদ মিলিটারি শাসন। এই ছাত্ররা, এই বামেরা, এই ধর্মনিরপেক্ষ মানুষেরা যখন এই সার সত্য বুঝতে পারবেন, ততদিনে অনেক দেরি হয়ে যাবে, অনেক ক্ষতি হয়ে যাবে। কিন্তু এখনো এক সুতো যদি সুযোগ থাকে, যদি সামান্য সুযোগে ঘুরে দাঁড়ায় মানুষ, তাহলে বলবো বাংলাদেশ, বাংলাদেশ ঘুরে দাঁড়াও। ফিরছে আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। সেদিন যা যা বলেছিলাম তার সঙ্গে বাস্তব অবস্থাটা একবার মিলিয়ে নিন। এটা যদি একটা বিপ্লব হয়ে থাকতো, ছাত্রদের নেতৃত্বে সাধারণ মানুষের এক বিপ্লব, তাহলে ছাত্ররা সরকার তৈরি করতেন। যারা লড়েছেন, সামনে ছিলেন, মোহাম্মদ ইউনূস না হয় পেছন থেকে রসদার পরিকল্পনা জুগিয়েছেন, তিনি থাকতেন, রাষ্ট্রপতি হতেন, একটা পূর্ণ সরকার হতো, তারা সব দায় নিয়ে সরকার চালাতো। কিন্তু কাজে হলোটা কি? প্রথমত একটা পাকাপোক্ত সরকারই হলো না। তাদের উপদেষ্টা মণ্ডলী,
আসিফ নজরুলের মতো রাষ্ট্রবিজ্ঞান জানা মানুষ থাকার পরেও উপদেষ্টা মণ্ডলী, এর আইনি ভিত্তিটা কি? আর রোজ সেই উপদেষ্টা মণ্ডলীতে এক একজন করে যোগ দিয়ে যাচ্ছে, কোনো সমন্বয় নেই, কারোর সঙ্গে কারোর কথাবার্তা হয় বলেও মনে হচ্ছে না, যে যা পারছে করে যাচ্ছে। এক নৈরাজ্য দিয়ে শুরু হয়েছিল, আরেক নৈরাজ্যের দিকে তা নিয়ে চলেছে আমাদের প্রিয় দেশকে। প্রথমে হাসিনা তাড়াও, বোঝা গেল তার আমলে স্বৈরতান্ত্রিক কাজকর্মের স্বাভাবিক প্রভাব, কিন্তু তারপরে মুজিব ভাঙো, মুজিবকে মুছে দাও। প্রতিটা দেশের একজন নায়ক থাকেন, তার ছবি সামনে থাকে, এমন নয় যে তাকে কোনো সমালোচনাই সহ্য করতে হয় না, হয়, কিন্তু একজন থাকেন। মুজিব ভাঙো, বেশ তো, বদলে কে? নাহিদ, আসিফ নজরুল, ওই মোহাম্মদ ইউনুস। মুজিব ভাঙো পর্ব শেষ হওয়ার পরেই শুরু হয়ে গেল সংখ্যালঘুদের ওপর আক্রমণ। এখানে মন্দির তো ওখানে মঠ ভাঙছে। ওদিকে জো বাইডেন নাকি সঙ্গে আছেন, দাদাই কইছে পুঙ্গির ভাই, আনন্দের আর সীমা নাই। এবারে সেই দাদা যেই হেরে গেছে, ভেতরে বাইরে সামাল সামাল রব উঠেছে। হাসিনাও অপেক্ষা করছেন তার পক্ষে বিশ্ব জনমত জুটি আবার প্রত্যাবর্তনের। ট্রাম্প আসায় সেই কাজ খানিক সহজ হয়েছে। ওদিকে বিএনপি সোজা চীনের দরবারে। উইঘুর মুসলমানদের কতলে আম করা চীন তাদের সখা হয়ে উঠতেই পারে। স্ট্র্যাটেজিক্যালি তারা তো আমেরিকার সঙ্গে বিরোধে বাংলাদেশের জল এলাকাকে ব্যবহার করতে চায়। ভারতও বা কম কিসে? আদানিকে দিয়ে বকেয়া আদায়ের কাজে নামিয়ে দিয়েছে। বিদ্যুতের পয়সা দাও, বিদ্যুতের দাম বেশি, এ তর্ক চলে না। ভিক্ষার চাল কারা না কারা তা দেখার ক্ষমতা ভিখারির থাকে না। তাই নেপাল ভরসা। তারা সুযোগ বুঝে আরো বড় শর্ত দিচ্ছে, দেবে। পাকিস্তান বুঝে সুঝেই ভিসাহীন করে দিল। এবারে ইসলামিক মৌলবাদীদের খুব পরিশ্রম করে ভারতে ঢুকতে হবে না। ওদিকে দেশের মধ্যে বসে জামাতের সুরে সুর মিলিয়ে সেকুলার, ধর্মনিরপেক্ষতা শব্দটাই তুলে দেবার ফিকিরে আছেন ইউনুস সরকার, যিনি আক্ষরিক অর্থেই নন প্র্যাকটিসিং মুসলমান। ফরাসি রেস্তোরাঁয় বসে যে যে মাংসের অর্ডার করেছেন তা জনসমক্ষে আজ বলতেও পারবেন না। অবশ্য সভ্য সমাজে খাবার নিয়ে বাধা নিষেধ ছিল না, থাকে না। সে সময় তিনি কি কি খেয়েছেন তা নিয়ে আজ তাকে দোষ দেওয়া যায় না, কিন্তু তিনি আপাতত 5 ওয়াক্তের নামাজধারী মুসলমান হতে বাধ্য। তিনি চেপে পড়েছেন বাঘের পিঠে, নামলে বাঘে খাবে তিনি বিলক্ষণ জানেন। আলবাত হাসিনার সময়ের অপশাসন একটা বড়সড় ইস্যু, কিন্তু তার বদলে এই নৈরাজ্য, জিনিসপত্রের দাম বাড়ছে কেউ দেখার নেই, পুলিশের ব্যবস্থা ভেঙে পড়েছে, কে কোন দফতর দেখছেন সেখানে কি হচ্ছে কেউ জানে না। আর এই সুযোগে নেপোয় মারে দুই পরিচিত পাট ব্যবসায়ী, তারা বাংলাদেশের পাট ব্যবসার 60% দেখেন। তাদের অধীনে, তাদের হাতে চলে গেল পাট দফতর। পৃথিবীর কোথাও এটা হয়? বাংলাদেশে হচ্ছে। তবে এটা চলতে পারে না। আবার উত্তাল হবে বাংলাদেশ, আজ নয় কাল। কিন্তু আমার মনে হয় তা আরো খারাপ দিন ডেকে আনবে। এই নৈরাজ্য খুব সহজে পিছু ছাড়বে না বাংলাদেশের। ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্রের ভিত্তিতে যে মুক্তিযুদ্ধ চেতনার জন্ম দিয়েছিল তার খানিকটা শেষ করেছেন হাসিনা নিজে, আর বাকিটার দায়িত্ব নিয়ে কবরে পাঠাচ্ছেন ইউনুস অ্যান্ড কোম্পানি। পালাবদল অনিবার্য, কিন্তু তা বাংলাদেশকে নিয়ে যাবে এক অন্ধকার গর্তের দিকে। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি।